শয়তানের বাচ্চা দেখতে পাচ্ছিস না? না শয়তানের বাচ্চা তো তুই দেখতে পাচ্ছিস না? এই আমাকে শয়তানের বাচ্চা বলছিস? হাত দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। কি করবি ছাড়বো না আমি। শয়তানের বাচ্চা বলছিস হ্যাঁ, আমাকে? শয়তানের চল, বাচ্চা। তোকে আজ দেখে নিচ্ছি। চল। ষাঁড়টা মরেছে। এই তোরা শোন, তোরা এক্ষুনি আয়, এদিকে আয়। এই কি করছিস? কি করছিস? এই কি করলি? আয়। এই ছাড়িস না। এই ধর ওকে। হ্যালো, মিস্টার কেডি পাঠক, আমি ইন্ডিয়ান এমবেসি থেকে রাও বলছি। হ্যাঁ মিস্টার রাও, বলুন। মিস্টার কেডি পাঠক, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের একটা বিশেষ কাজে আপনাকে দরকার। এটা রাষ্ট্র সুরক্ষার প্রশ্ন, আর এটা শুধু আপনিই করতে পারেন। মিস্টার রাও, আমি একজন উকিল। রাষ্ট্রীয় সুরক্ষায় আপনার কি সাহায্য করতে পারি? আমাদের একটা যোগ্য উকিলের খুব দরকার। একটা কেস আপনাকে লড়তে হবে ভারত থেকে অনেক দূরে, আফগানিস্তানে। আফগানিস্তানে? ওখানে কেন? কেসের পুরো ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওটা আপনার কাছে পৌঁছে যাবে। মিস্টার পাঠক, দেশের ভরসা আর আশা এবার আপনার উপরে। অল দ্য বেস্ট। ওকে। মিস্টার কেডি, এতক্ষণে তো আপনি জানতে পেরেছেন যে কেস লড়ার জন্য আপনাকে মুলতান যেতে হবে। হ্যাঁ, মিস্টার রাওয়ের ফোন এসেছিল। উনি বলছিলেন কেসের সব তথ্য আপনার কাছে পাওয়া যাবে। এই হলো এই কেসের সমস্ত নথি। এই মেয়েটি আপনার ক্লায়েন্ট সুনয়না শর্মা, আমাদের ইন্টেলিজেন্সের সব থেকে ভালো গোয়েন্দা। আপনাকে ওর হয়ে কেস লড়তে হবে। কেসটার বিষয়ে একটু বলে দিন আমায়। মুলকিস্তানে আকামি পরিবার বেশ ধনী আর সফল ব্যবসায়ীও। হিং, কিশমিশ, উনি কাপড়, এই সমস্ত জিনিস ওরা বাইরের দেশে এক্সপোর্ট করে। আমাদের এখানে পরিবার আর ব্যবসা ফারজাম হাকমেই চালান। ওনার একটা বিশেষ নেচার আপনাকে বলছি, খুবই শৌখিন আর আয়েশি মানুষ। আজ থেকে ঠিক 3 মাস আগে আমাদের ইন্টেলিজেন্স টিম একটা খবর পেয়েছিল যে ফারজাম ভারতে হামলার জন্য টাকা ঢালছে, কিন্তু আফসোস আমাদের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। আর সঠিক তথ্য জানার জন্য আমাদের প্রয়োজন ছিল উপযুক্ত একজন গোয়েন্দার। তো আমাদের কাছে সুনয়নার থেকে ভালো আর কেউ ছিল না। তো সুনয়না নিজের নাম বদলে গুলনাজ নামে ফারজামের বাড়িতে চাকরানির কাজ করতে থাকে।
মিস্টার কেডি, গত পরশু পর্যন্ত আমাদের মিশন একদম ঠিক চলছিল। জানি না কি করে হঠাৎ করেই ফারজাম খুন হয়ে যায়। ওই খুনের অপরাধে গুলনাজ ধরা পড়ে। কিন্তু আমাদের পুরো বিশ্বাস আছে যে কোথাও না কোথাও গড়বড় রয়েছে। গুলনাজকে কেউ ফাঁসাচ্ছে। আর মিস্টার পাঠক, আমাদের মুশকিল হলো যে ভারত সরকার এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করতে পারবে না, কেননা আমাদের ইন্টেলিজেন্সে গোয়েন্দাদের নিজস্ব রুলস থাকে। যেমন রুল নাম্বার 1, ভারত সরকারে তার সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না, না বলার জন্য না দেখানোর জন্য। আর রুল নাম্বার 2, গোয়েন্দাদের মৃত্যু হলেও তার আসল পরিচয় জানা যাবে না। এমনকি তার নিজের বাবা মায়ের সামনে। আর মিস্টার কেডি, আমাদের প্রয়োজন হলো ওর পরিচয় গোপন রেখেও ওকে বাঁচানো। আর এই কাজটা শুধু আপনিই করতে পারেন, কারণ আমরা এই ভালো আর উপযুক্ত গোয়েন্দাকে হারাতে চাই না। আপনিও আপনার অ্যাসিস্ট্যান্টের কাল সকাল 5টায় ফ্লাইট বুকিং রয়েছে। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, আমাদের যে কোনো মূল্যে 24 ঘন্টার মধ্যে ওকে বাঁচাতে হবে, নয়তো ওরা ওকে মেরে ফেলবে। এই আদালত কোনো খাস জেলা বা শহরের দায়রায় হয় না, এর থেকে আলাদা নিজস্ব নিয়ম আর আইন। আর আপনাকে ওদের নিজস্ব নিয়মেই এই কেস লড়তে হবে। ওখানে যাওয়ার পর কিছু জিনিস আরো মুশকিল হয়ে যাবে। ওই আদালতের এক্স্যাক্ট লোকেশন আমরা এখনো জানতে পারিনি। সেজন্য আদালত কোথায় সেটা আপনাকে নিজেকে খুঁজতে হবে, আর সেখানে পৌঁছানোর রাস্তাও। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে সুনয়নার আসল পরিচয় কোনো মূল্যেই কেউ জানতে না পারে। আর শেষ একটা কথা, ওখানে পৌঁছানোর পর আপনি কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন না, আর নিজের লিঙ্কও দেখাতে পারবেন না। ওকে। আরে শুনুন না, এখানে আদালত কোথায় আপনি জানেন? আরে এখানে কোথায় হতে পারে? আরে আপনি তো জানেন নিশ্চয়ই। আরে আপনি তো এখানে থাকেন। কি হলো, বললো না? স্যার, কেউই আদালতের ব্যাপারে কিছু বলতে রাজি হচ্ছে না। ওই বাচ্চাটাকে দেখছিস? হ্যাঁ স্যার। ও বলবে। ঠিক আছে স্যার, দেখছি। এই দাঁড়া, এইভাবে ও বলবে না। তাহলে কিভাবে বলবে স্যার? যা। ওই বাচ্চা, এই বাচ্চা, আমার কথা শোন। আচ্ছা, এখানে আদালতটা কোথায়? কালকে দোকানের বাইরে কথা বলছিল, 4 জন লোক নিজের চোখে দেখেছে, সাক্ষী আছে আমাদের কাছে। ও শুধু আমাকে আমার বোনের ব্যাপারে জিজ্ঞেস করে, আর আমি তাই আজ কথা বলছে, কালকে হাত ধরবে। আমাদের দেশকে অপবিত্র করছে এরকম লোক। আমি কিছু করিনি, ওকে ক্ষমা করে দিন। শোন, মাফ চাইতে হয় স্রেফ খোদার দরবারে, এখানে শুধু শাস্তি দেওয়া হয়। নিয়ে যাও ওকে। মারো
গুলনাজকে ডাকা হোক। বসে পড়ো সবাই, সবাই বসে পড়ো, বসো। এই মেয়েটা ফরজাম হাক্কামির বাড়িতে কাজ করত, আর এই মেয়েটা ওনাকে ছুরি দিয়ে হামলা করে নৃশংসভাবে খুন করেছে। একে পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে চৌমাথায় নিয়ে যাওয়া হোক, আর পাথর ছুঁড়ে। এক মিনিট। আপনার সিদ্ধান্তের মাঝখানে আমার বলার অধিকার তো নেই, তবু আমি চাইবো যে আপনি সিদ্ধান্ত শোনান তার আগে এই মেয়েটির পক্ষে যে বয়ানগুলো রয়েছে সেটা শুনে নিন। তুমি কে আর কোথা থেকে এসেছো? ইওর অনার, আমার নাম কেডি পাঠক, আমি একজন উকিল, ইন্ডিয়া থেকে এসেছি, আর এই মেয়েটির কেসটা লড়তে চাই। এই যে অনার টনার সব নিজের কাছে রাখো। ভারত থেকে এসেছো তাই না? কেস লড়বে? আরে আমি কেস বুঝে গেছি, পুরো কেস আমি বুঝে গেছি। তুমি যাও, ঘোরো ফেরো, খাও দাও, এখানে সময় নষ্ট করো না। কিন্তু জজ সাহেব, আমার কিছু কথা তো আপনি শুনুন। কথা শুনবে না ও, তুলে বাইরে ফেলে দাও ওকে। এই, ও ভিতরে ঢুকে পড়লো কিভাবে? পুরো মুখের স্বাদটাই খারাপ করে দিল। এই, তোরা সব যা যা এখান থেকে, ওকে ওখান থেকে নিয়ে যাও। ওর বিচার আমি কাল করব, কাল নিয়ে যাও ওকে। স্যার ভালো হয়েছে এখানে এসেছি, এতক্ষণে তোরা বন্দুক নিয়ে আমাদের খুঁজতে বেরিয়ে গেছে, আর জজ সাহেব নিজে আমাদের হুমকি দিচ্ছিলেন। আনন্দ বলছিল যে এখানে এই মানুষগুলো নিজেদের নিয়ম কানুন চলে, নিজেদের আইন। স্যার এতক্ষণে তো ওনারা গুলনাজের বিচারও করে ফেলেছেন, এবার কি করবো আমরা? ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে, স্যার ছাড়। তোমরা কে? ছাড়বো তোকে। তোমরা কে? আর আমাদের ভাইয়ের সঙ্গে যা করেছিস তার জন্য মাফি তুই কবি পাবি না। ছাড়, ছাড়। দাঁড়ান আপনারা, ছেড়ে দিন ওকে। চলো পালাও এখান থেকে, পালাও পালাও। বলো কে? লোকটা কে ছিল? লোকটা কে ছিল? জজ সাহেব, আমার কাছে একটা যদি বন্দুক থাকতো গুলি করে দিতাম আমি। আরে তোমরা তো সেই লোকই না, কেডি পাঠক? একটা কথা আমার মাথায় ঢুকছে না, আপনার মতো পড়াশোনা জানা উকিল আমাদের দেশের একটা নগণ্য চাকরের প্রাণ বাঁচাতে এসেছেন কেন? একজন ভাইয়ের জন্য, জনাব ইনি বহিরঙ্গ, গুলনাজের বড় ভাই। ভাই? ও আমাদের ওখানে চাদর, শাল এই সমস্ত বিক্রি করে।
যখন ও ওর বোনের সম্বন্ধে জানতে পারলো তখন ও আমার কাছে আসে। সম্পর্ক ভীষণ শক্তিশালী হয় জনাব। যখন আমি ওর গল্পটা শুনলাম তো আমি ওর বোনকে বাঁচাতে চলে আসলাম। আমার এরকমটা মনে হচ্ছে যে যেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে সেটা একতরফা। যদি আপনি আমায় একটা সুযোগ দেন গুলনাজের এই গল্পটা বলার, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আমি ওকে নির্দোষ প্রমাণ করে দেব। কি হলো জনাব, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? ওই ইমরানের ভাই আর ওর চামচাগুলো আজ আমার উপর হামলা চালিয়েছিল। ওর ভাইকে আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম না, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর হামলা করলো। দুর্ভাগ্যবশত আদালত থেকে বেরোবার সময় আজ আমার কাছে রিভলভারটা ছিল না, না হলে খোদার কসম ওদের ওইখানেই গুলিতে ঝাঁঝরা করে দিতাম। আপনি ভয় পাবেন না জনাব, আমি আজকেই ওকে খতম করে দেবো। দাঁড়াও, গুলি করবার পর ওর নাকের কাছে হাত রেখে দেখবে যে শ্বাস পড়ছে কিনা, জাহান্নামে পৌঁছলো কিনা। হ্যাঁ জনাব। জনাব, আপনার কাছে তো বন্দুকও ছিল না, তাহলে আপনি বেঁচে ফিরলেন কি করে? ছিল এক দেবদূত যে ওখানে আমার প্রাণ বাঁচায়। কে ছিল সে? এক উকিল যে হিন্দুস্তান থেকে আমাদের দেশে এসেছে একটা মামলা লড়বার জন্য। হিন্দুস্তান থেকে এখানে? খুব অদ্ভুত একটা মানুষ, অপরের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ বিপন্ন করে। খোদা তার সহায় হোক, সুস্থ রাখুন ওনাকে। আজ উনি না থাকলে আমি তোমাদের সামনে এখন জীবিত বসে থাকতাম না। আমি প্রার্থনা করব খোদা যেন সব জায়গায় তার সহায় হন। এ মুস্তাফি আজম, ফয়সালা তাড়াতাড়ি শোনাও, যাতে শয়তানকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়। কোথায় যাচ্ছিস? না না, একটু দাঁড়ান না, এত তাড়াহুড়ো কি আছে? তুমি আবার এসে গেছো? না, আমি ওই জজ সাহেবকে। আরে একে বাইরে নিয়ে যাও, এক মিনিট। একে বাইরে নিয়ে গিয়ে ফেলে দাও। এই সবাই চুপ করো, চুপ করো। ইনি ভারত থেকে এসেছেন এই মেয়েটার প্রাণ বাঁচাতে, আর ওই যে ছেলেটা ওর সাথে দাঁড়িয়ে আছে সে এর ভাই, আর ইনি এনার জন্যই আমার প্রাণ রক্ষা পায় কাল। খোদার শপথ নিয়ে বলছি, মন বলছে নাকি একটা সুযোগ দেওয়া হোক। এখন আর কোনো কথা বলে লাভ নেই, নিয়ে যাও একে, গুলি করে মেরে দাও, খেতে দাও ওর মাংস শকুনকে। না, সেটা তো খেয়েই নেবে, কিন্তু দেখুন না, আল্লাহ তার বান্দাকে একটা শেষ সুযোগ দেন। আপনিও যদি আমাকে একটা শেষ, এমনিতেও এই আদালত আপনারই, আইনও আপনার, ইচ্ছেও আপনার। বিচার শেষ হয়ে গেছে, তারপরেও আমি তোমাকে 20 মিনিট সময় দিচ্ছি। এই 20 মিনিটের মধ্যে তুমি কোনো সাক্ষী, কোনো প্রমাণ এনে যদি প্রমাণ করতে পারো যে এই মেয়েটি নির্দোষ, তাহলে আমি ভেবে দেখব। আগে মেনে নিচ্ছি। এখন সবাই বসে পড়ো, বসে পড়ো, বসো। গুলনাজ, ভয় পেও না। জনাবকে বলো যে খুনের সময় তুমি কোথায় ছিলে। গুলনাজ, খুনের সময় তুমি কোথায় ছিলে, কি করছিলে? যদি এই মেয়েটা নির্দোষ হয়, যদি এ না খুন করে থাকে, তাহলে চিৎকার করে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিত।
কেডি বাবু, আপনি নিজের সময়ও নষ্ট করছেন আর আমাদের সময়ও নষ্ট করাচ্ছেন। যান, নিজের মুলুকে ফিরে যান, ওখানে গিয়ে ওকালতি করুন। আমি আপনার প্রথম সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাইব। হে উকিল, যা কিছু জিজ্ঞেস করা তাড়াতাড়ি জিজ্ঞেস করো। আমি এই মেয়েটাকে মেরেই তবে শান্তি পাবো। হ্যাঁ, আমি সবকিছু খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করছি। এই যে হাকিম সাহেব যিনি রয়েছেন, তিনি আপনাকে কিভাবে ডাকেন? কি বলে ডাকতো আমাকে? কি সব আজে বাজে প্রশ্ন করছো আমাকে? আমি যখন কাকা, আমাকে কাকাই ডাকবে, অন্য কিছু তো নয়। হ্যাঁ, কাকাই তো বলবেন। তো কাকাবাবু, এটা বলুন যে হাকিম সাহেবের সঙ্গে একদিনে আপনার কতবার দেখা সাক্ষাৎ হয়ে থাকে? কি সব অবাক প্রশ্ন করছো? একই বাড়িতে থাকি, কতবার দেখা হয় কতবার দেখা হয় না তার হিসাব কিতাব রাখতে হবে। না না, এটা বলতে চাইনি আমি। এটা বলুন যে আপনি আপনি দেখেছিলেন খুন হবার সময়? খুনের সময় আপনি দেখেছিলেন? আপনি বলেছিলেন যে আপনি দেখেছেন। আরে বাবা, আমি খুন হতে দেখেছি, কারবালার জমি দেখিনি। এই মেয়েটা আমার চোখের সামনেই আমার ভাইপোকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলেছে। আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর দোহায়। আপনি আপনার নিজের চোখে এই মেয়েটিকে আপনার ভাইপোর বুকের ওপর ছুরি মারতে দেখেছিলেন। তো কি খুনের সময় ওই সময় কি পড়েছিল ওই খুনি? মহিলারা কি পরে? বোরখা পরেছিল। বোরখা পড়েছিল। তো যেই মহিলা হত্যা করেছেন বা যেই ব্যক্তি, আপনি দেখতেই বোরখা দেখেই আপনি আন্দাজ করে নিলেন যে ওই মেয়েটি গুলনাজি ছিল, কেননা ওর মুখটা তো আপনি দেখতে পারেননি না ওই বোরখার জন্য। আন্দাজ করেছিলেন আপনি। আন্দাজ? আন্দাজ কি সব বলছো তুমি? চিনতে পারলেন কি করে যে ও আরে গুলনাজি ছিল? মহিলাদের চেনার জন্য তাদের দেখার আমার প্রয়োজন নেই। ওর আঙ্গুলের আংটিটা দেখে আমি চিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর আঙুলের আংটিটা দেখে আপনি চিনতে পারলেন যে তো খুন হওয়ার সময় দেখলেন আপনি। তো কোথা থেকে দেখছিলেন আপনি যে খুনটা হচ্ছিল? আরে আমি আমার ঘরের চৌকাঠের বাইরে থেকে দেখেছি। তো যেখানে খুনটা হচ্ছিল ওই চাকুটা ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, আর যেখানে আপনি দাঁড়িয়েছিলেন কতটা দূরত্ব ছিল? এই প্রায় 10 ফিট। 10 ফিট দূরত্বে আপনি সেখানে ছিলেন। আর ওই জায়গায় আলো কতটা ছিল? প্রতিদিন যেরকম থাকে সেরকমই ছিল। ঘরে তো আলো জ্বলছিল। তো ওই যে গলিতে যে বাল্বটা ছিল সেটা কত ওয়াটের ছিল ওই বাল্বটা? সে আমি কি করে জানবো কত ওয়াটের ছিল? বাচ্চা, কত ওয়াটের বাল্ব ছিল? 100 ওয়াটের। কিন্তু তার পরের দিনই যখন কাকার সঙ্গে বাড়িতে ঝামেলা হচ্ছিল না, তখন উনি গুলি মেরে ফাটিয়ে দিয়েছিলেন। তারপর আবার আব্বু ফাটিয়ে দিয়েছিল। তারপর শেষমেশ 60 ওয়াটের লাগিয়েছিল। 60 ওয়াটের ছিল। 60 ওয়াটের ছিল। ইওর অনার, মাফ করবেন জনাব, 70 বছরের একজন সাক্ষী, যিনি কেবল একটা চোখের সাহায্যেই দেখতে পারেন, সে 10 মিটারের দূরত্ব থেকে 60 ওয়াটের বাল্বের আলোয় বোরখার ভেতর থেকে কোনো মহিলাকে ছোট একটা আংটির সাহায্যে চিনে ফেলছেন, এই কথাটা একটু অবিশ্বাস্য, তাই না? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অদ্ভুত এটা। তুমি আমাকে সন্দেহ করছো? উকিল, তুই আমাকে সন্দেহ করছিস? তুই দাঁড়া এখানে, আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি।
এইবার তোমার বিশ্বাস হলো? এই এই উকিল, তুমি একজন জঙ্গির সাথে কথা বলছো, তুমি একজন জমদূতের সাথে কথা বলছো, একজন ফৌজির সাথে কথা বলছো, একজন অফিসারের সাথে কথা বলছো। ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেই সন্দেহটা ছিল সেটা আপনার এই লক্ষ্যভেদ দেখে আর সন্দেহ নেই আমার মনে। ব্যাস একটা শেষ প্রশ্ন করতে চাইবো আপনাকে। এই যে আমার আঙ্গুলে আংটিটা রয়েছে, রূপোর আংটিটা লাল পাথর বসানো, এটা আপনি দেখতে পাচ্ছেন কি ওইখান থেকে? একদম পরিষ্কার দেখছি, লাল পাথর, বড় পাথর। লাল পাথর আর বড় পাথর, এটা এটা জনাব রূপোর নয়, সোনার আংটি এটা। যেই পাথরটাকে উনি লাল বলছেন সেটা হলুদ রঙের একটা পাথর। আর আমার এরকমটা মনে হচ্ছে যে এই লক্ষ্যভেদ করা আর বোরখা পরা কোনো মহিলাকে চিনতে পারাতে যথেষ্টই পার্থক্য থাকে। হয়তো উনিও সেরকম একটা ভুল কিছু ভাবছেন। আপনি বসুন, যান। জনাব, সমস্ত দোষের পিছনে কোনো না কোনো কারণ হয়। চিন্তার বিষয় এখানে যে এই খুনটা করে গুলনাস কি পাবে? আমি বলছি তোমাকে, এক তো তুমি এত দেরি করে এসেছো, অর্ধেক গল্পটা শুনেছো, আর তার উপরে এত চিৎকার করছো। আমি তোমাকে পুরো গল্পটা বলছি। আমি নাজিয়া বিবিকে এক্ষুনি ডাকছি। নাজিয়া বিবিকে নিয়ে এসো। আসুন নাজিয়া বিবি। ইনি হলেন জনাব কেডি। এনাকে বলো যে খুন হওয়ার ঠিক 2 দিন আগে বাড়িতে কি কি হয়েছিল। সাহেব, ফারজান সাহেব সেদিন সন্ধ্যেয় ভীষণ রেগেছিলেন। উনি একটা ছোট্ট ভুলের জন্য গুলজানকে ভীষণ মারেন। আর এই মহিলা তার বদলা নিতে চেয়েছিল। চাইছিল কি, নিয়েই নিল। ও নিজের মালিককে খুন করে দিল। আর তার প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেন নাজিয়া বিবি। জিজ্ঞেস করো, কি প্রশ্ন করতে চাও, জিজ্ঞেস করো একে। কিভাবে চিনতে পারলেন আপনি ওকে? আমি একে পালাতে দেখি। ও বোরখা পরেছিল। আমি ওর চলাফেরা দেখেই বুঝতে পেরে যাই যে ও সেই ছিল। আচ্ছা, চলাফেরা দেখে মানে? ওকে যখন মারা হয়েছিল তখন ওর পায়ে খুব চোট লেগেছিল। ও ঠিক করে চলতেও পারছিল না। আর যখন ওকে আমি খুন করে পালাতে দেখি তখন ও খোঁড়াচ্ছিল। জনাব, যদি বোরখা পরে ল্যাংড়ালেই এই সন্দেহটা আমার মক্কেলের দিকে চলে আসে, তাহলে সেটা তো খুনের জন্য খুবই সহজ পথ হয়ে যায়। সে হয়তো জানতো ওনার পায়ের এই চোটের ব্যাপারে, আর ব্যাস সেরকমটাই সে করলো আর ফাঁসিয়ে দিল ওকে। চলুন, কোনো ব্যাপার নয়। ওই সন্ধ্যায় যা হয়েছিল ঠিক করে একটা বোঝার চেষ্টা করছি। তো কোথায় ছিলেন আপনি? আপনি বললেন যে আপনি রান্নাঘরে ছিলেন, আর তার কিছুক্ষণ বাদেই এই খুনটা হলো। কটা বেজেছিল তখন? তখন ঘড়িতে সময়টা কি ছিল? প্রায় 7টা। সব নিমন্ত্রিতরা খাবার খেয়ে চলে গিয়েছিল, আর আমরা দুজন একসাথে বাসন পরিষ্কার করি। হ্যাঁ, 7টা বাজে তখন। 7টা বেজেছিল তখন। তারপর কি হলো? তারপর তবে হ্যাঁ, ওর মাথায় খুব যন্ত্রণা করছিল। আমি ওকে আরাম করার জন্য বলি, আর ও ভাড়ার ঘরে চলে গেল। কেন ভাড়ার ঘরে কেন? সাহেব, চাকররা ঘর পাবে কোথায়? ও ভাড়ার ঘরেই থাকতো। আচ্ছা, তারপরে কি হলো? প্রায় 10 মিনিট পরে আমরা বাকি বাসনগুলো ধুয়ে ফেলি আর রান্নাঘর বন্ধ করে চলেই যাচ্ছিলাম। তখনই আমরা চাচাটির চিৎকারের আওয়াজ শুনি, আর যখন আমরা ওইখানে পৌঁছালাম তখন ওকে খোঁড়াতে পালিয়ে যেতে দেখলাম। জনাব, ওনাকে আর কোনো প্রশ্ন আমি করতে চাই না। নাজিয়া বিবি, তুমি যেতে পারো। এখন যাও। হয়ে গেল জনাব কেডি। জনাব, এটা কি হচ্ছে? একই সাক্ষী, একই প্রমাণ, সেই পুরনো কথা। এখন সবই যখন হলো, তাহলে হাক্কামি সাহেবের ছেলেকেও জিজ্ঞেস করে নিন। অনুমতি দিলাম। বাবু, একটু এদিকে আয়, এনার সঙ্গে কথা বলো একে। তারপর কি কি হয়েছিল বলো। আমি ওনাকে খুন করে পালাতে দেখেছিলাম। পালানোর সময় আমি ওনাকে ধরেও ছিলাম, কিন্তু উনি আমায় ধাক্কা দিয়ে ভেতরে চলে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। তো কোথায় গেল? ভাড়ার ঘরে? হ্যাঁ। তো
ইজাজ, বলো যে তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ যে ওটা গুলনাজি ছিল? কারণ ওনার জামা কাপড় থেকে হিঙের গন্ধ আসছিল, আর ভান্ডারখানায় তো হিঙই রাখা হয় না, ওই জন্য খুব জোরালো হিঙের গন্ধ আসে। আচ্ছা, হিঙের গন্ধ শুকে দেখনি তুমি ওকে? জনাব, এখনো পর্যন্ত একজনও এরকম সাক্ষী নেই যে পরিষ্কার এই গুলনাজকে খুনটা করতে দেখেছেন বা ওকে ওখান থেকে পালিয়ে যেতে দেখেছেন। কেউ দূর থেকে আংটিটা চিনে ফেলে, অথবা কেউ কাউকে ল্যাংড়াতে দেখে, নয়তো কেউ হিঙের গন্ধ শুকে। জনাব, এই সমস্ত প্রমাণের সাহায্যে আমরা গুলনাজকে কিভাবে খুনি আখ্যা দিতে পারি? আশ্চর্য ব্যাপার জানা, সমস্ত হাক্কামি পরিবার এই খুনের সাক্ষী, কিন্তু তুমি একজন যে এটা বিশ্বাসই করতে চাইছো না। এমন মনে হচ্ছে যেন তুমি দিব্যি খেয়ে এসেছো। ঠিক আছে ইজাজ মিয়া, তুমি এনাকে আরেকবার বলো কি হয়েছিল। তাড়াতাড়ি ওই দরজাটা খোল, খোল খোল, ওই শয়তান খোল খোল খোল, দরজাটা খোল, দরজাটা খোল ভাই। ওই, কি হলো চাচা? মেয়েটা ভেতরে আছে। ও, খোল দরজাটা। আরে মেরে ফেলো ওকে, ও আমার প্রাণ, আমার ভাইপোকে মেরে ফেলেছে। হ্যাঁ, মেরে ফেলো একে, মেরে ফেলো। আরে মেরে ফেলো ওকে। না কাকা, ওকে এত সহজে ছাড়বো না, ওকে আদালতে নিয়ে যাব, ওকে সবার সামনে ওকে কঠিন শাস্তি দেব, যাতে দ্বিতীয়বার এই কাজটা করার জন্য কেউ ভাবতেও না পারে। নিয়ে চলো ওকে, চল না। আরে নিয়ে চলো ওকে। শুনেছেন, ও ভেতরে পালায়, দরজা ভাঙা হয়, এই মহিলাই রক্তাক্ত অবস্থায় ছিল। এখনো কোনো সন্দেহের অবকাশ আছে? না, একটা বিষয় এখনো বুঝতে পারলাম না। যদিও পালানোর চেষ্টা করে তো বাড়ির বাইরে চলে যেত, বাড়ির ভেতরে কেন ঢুকবে? কোথায় রয়েছে দরজাটা বাইরে যাওয়ার? ওই গলির অন্যদিকে। চিন্তার বিষয় এটা জনাব, গলিটার ঠিক সেই দিকে দরজাটা ছিল, তো যদি ওর পালানোরই থাকতো তো দরজাটার দিকে চলে যেত, ওর বাইরে পালিয়ে যেত। কেন ও ঘরের ভেতরে পালাবে যেখানে সমস্ত লোক ছিল? আর ও নিজেই নিজেকে ওই ঘরের মধ্যে বন্ধ করে নেয়। কেন ও নিজের পায়ে কুড়ুলটা মারতে চাইবে? জনাব, আপনার কথা আমি মেনে নিলাম যে গুলনাজ খুন করেনি, তাহলে খুনটা করলো কে? আচ্ছা, আপনি এরকম মনে করছেন না তো যে খুনটাই হয়নি? খুন হয়েছে। খুন কে করেছে সেটা খোঁজ নেওয়ার জন্য আমি একদিনের সময় চেয়ে নিচ্ছি। দেখুন জনাব, যদি এরকমটা না করা হয় তাহলে একজন নির্দোষকে বাঁচানো যাবে না, আর একজন নির্দোষকে শাস্তি দেওয়ার আফসোসটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। প্লিজ। এই সবাই চুপ করো, বসে পড়ো। এখানে বিচার আমি করছি। যে লোকটি 20 মিনিটের মধ্যে এত কিছু করতে পারে তাকে আর একটা সুযোগ দেওয়া হোক। কেডি, আমি তোমাকে কাল বিকেল 4টে পর্যন্ত সময় দিচ্ছি। যদি কাল 4টের মধ্যে তুমি কোনো অকাট্য প্রমাণ পেশ না করো, তাহলে আমি পুরানো প্রমাণের ভিত্তিতে পুরনো আদেশই বজায় রাখব। রাজি আছো? আগে মেনে নিচ্ছি। তাহলে এই মেয়েটিকে কাল পর্যন্ত কাল কুঠরিতে রাখা হোক। নিয়ে যাও একে। কিছু তো একটা করতে হবে, বলুন। উক্ত প্রমাণ খুঁজে বার করতে হবে। আমি বুঝতে পারছি না এটা, যে যদি ওই খুনটা না করে থাকে তাহলে চুপ করে আছে কেন? খুনের সময় কোথায় ছিল? দেখা করে জিজ্ঞেস করতে হবে ওকে। কিন্তু কি করে? জানি না, ভাবছি। আরো একটা বিষয়, হাকিম পরিবারের ওই ঘরগুলোর ব্যাপারে ওদের যেই স্টোররুম আছে সেগুলোর বিষয়ে সবকিছু খবর নেই। স্যার, ওরা যদি আমাদেরকে ধারে কাছেও দেখতে পায় তাহলে 1 সেকেন্ডে গুলি করে দেবে। কে সাহায্য করবে আমাদের? ওই মেয়েটা নাজিয়া সাহায্য করবে তোকে।
তুই ঢুকে যা ঘরের ভেতর। কিন্তু স্যার আমি ভেতরে যাব কি করে? যেরমভাবে খুনি ভেতরে গিয়েছিল, কমন সেন্স বলুন। স্যার ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। আল্লাহ দিব্যি ছেড়ে দিন আমায়। নাজিয়া বিবি, আমায় সাহায্য করো। আমার বোনকে বাঁচাতে আমায় সাহায্য করো। তুমি পাগল হয়ে যাওনি তো? যদি আমায় কেউ দেখে ফেলে যে কোনো অজানা লোকের সাথে কথা বলছি, তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। এখানে চারিদিকে শত্রু, আমি কিচ্ছু করতে পারবো না। না 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 নাজিয়া বিবি, এরকম বলো না। শুধু তুমিই আমাদের সাহায্য করতে পারো। আমি কিচ্ছু করতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। নাজিয়া বিবি, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য নয়। সুরানা, আমার নাম কেডি পাঠক। আমাকে ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে তোমাকে বাঁচানোর জন্য। আমি জানি তুমি কাউকে খুন করোনি, তুমি একেবারে নির্দোষ। আমাকে বলো যে খুনের সময় কোথায় ছিলে তুমি? আমি বাড়ির বাইরে বাগানে ছিলাম। বাগানে কি করছিলে? আমি প্রত্যেক সন্ধে বাগানে যেতাম আর এখানকার সব খবর ইন্টেলিজেন্স টিমকে জানাতাম। আর এটা তো আমি কোনো অবস্থাতেই বলতে পারবো না, আর এই খুনের অপরাধকে অস্বীকারও করতে পারবো না। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এটা বলো যে দরজা দিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকলে, ঘরের বাইরে কি করে বেরোলে? ওই জানলাটা দিয়ে বাইরে গেছিলাম। কি হয়েছিল ওই সময়? জানি না, আমি সত্যিই জানি না। এই খুনের ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। সেই দিন বাড়িতে এমনিতেই অনেক ঘটনা ঘটছিল আর আমার মন শুধু সেই সব খবর দেওয়ার পেছনেই পড়েছিল। মাথার যন্ত্রণার বাহানা দিয়ে আমি ঘরে গেলাম, দরজাও বন্ধ করে দিলাম যাতে কেউ সন্দেহ না করে। নিজের বোরখাটা খুলে তুমি ওখানে গিয়েছিলে। বোরখা আমি এই কারণে খুলে গেছিলাম যাতে যদি জামায় ভুল করে একটাও দাগ লেগে যেত তাহলে যে কেউ জিজ্ঞাসা করত। সেই জন্য আমি প্রত্যেকবার বোরখা ভেতরে রেখেই বাইরে যেতাম। আমি আমার কাজই করছিলাম যখন আমি হঠাৎই ওই জানলা দিয়ে অন্য কাউকে বাইরে বেরোতে দেখলাম। আর বেশ কয়েক মুহূর্তের মধ্যেই ওই ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। তারপর আমি দরজার বাইরে চিৎকার শুনলাম, আমি দৌড়ে ভেতরে এলাম আর বোরখা পরলাম।
তারপর উনি ওই চাকুটা ঘরের ভিতর থেকেই পায়। আপনি কাউকে ওই জানালা থেকে লাফ দিতে দেখেছিলেন? কাউকে ভেতরে যেতে দেখেছিলেন? না, দরজা তো বন্ধ ছিল আর আমি জানলার বাইরে। আমি গত 2 মাস ধরে ফারজাম হাক্কামির ওপর নজর রেখেছিলাম। আমাদের এ ব্যাপারে পুরো বিশ্বাস ছিল যে আমাদের দেশের শত্রুদের অস্ত্র আর যোজনার জন্য হাক্কামির ব্যবসা থেকে টাকা দেওয়া হয়, আর ওকে ধরবার জন্য কোনো শক্ত প্রমাণ আর ঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আরে দেখো, কাল কুঠুরিতে প্রেমালাপ চলছে। আরে এটা তো ওই উকিল। বিশ্বাস হচ্ছে না যে বকরি নিজের গলা নিজেই কসাইয়ের হাতে দিতে এসেছে। आज तो हलाल हो गए। वकील তুই তো গেলি,